নেপালে আগামী 5 মার্চ পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। শুক্রবার অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সুশীলা কার্কির শপথ গ্রহণের পর প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়। এরপর তুলে নেওয়া হয়েছে কারফিউ। বিস্তারিত রিপোর্টে। রক্তক্ষয়ী সংঘাতের পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে নেপাল। তুলে নেওয়া হয়েছে কারফিউ। শনিবার ভোর 6টা পর্যন্ত কারফিউ চলেছে, এরপর তা প্রত্যাহার করা হয়। স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। রাজধানী কাঠমান্ডু থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাসও। এরই মধ্যে প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে 5 মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। প্রেসিডেন্টের দপ্তর বলছে, সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে প্রেসিডেন্ট পৌডেল প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শপথ নেয়ার পরেই সুশীলা কার্কি তার প্রথম সিদ্ধান্তে প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার সুপারিশ করেন। নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে স্বাগত জানিয়েছে ভারত, আর নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে শুক্রবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। তিনিই হলেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী। আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে 4 ঘণ্টা ধরে বৈঠকের পর প্রধানমন্ত্রী হিসেবে নাম আসে সুশীলা কার্কি, সাবেক সরকারি কর্মকর্তা কুলমান ঘিসিং এবং র্যাপার থেকে রাজনৈতিক বনে যাওয়া বালেন্দ্র শাহের। তবে বালেন্দ্র শাহ দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়ে কার্কির প্রতি সমর্থন জানানোর কারণে শেষ পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পান সুশীলা কার্কি। আফসানা শাওন, 71। নেপালের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সুশীলা কার্কি। তিনি দেশটির সাবেক প্রধান বিচারপতি। 2016 থেকে 2017 সাল পর্যন্ত মাত্র 1 বছর দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা ছিলেন সুশীলা। দুর্নীতির মামলায় এক মন্ত্রীর কারাদণ্ড সহ একাধিক ঐতিহাসিক রায়ের জন্য দেশটিতে ব্যাপক পরিচিত তিনি। শারমিন শ্রাবণের রিপোর্ট। নতুন এক যুগে প্রবেশ করেছে দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর ছোট দেশ নেপাল। জেনজি বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে দেশটির দায়িত্ব নিয়েছে নতুন অন্তর্বর্তী সরকার। আর নতুন সরকারের পাশাপাশি আলোচনায় আছেন এর প্রধানের দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রীও। নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের প্রথম এবং সাবেক একমাত্র নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি। 73 বছরের সুশীলা শুধু প্রথম নারী বিচারপতি নন, তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েই নেপালের ইতিহাসের অংশ হয়েছেন। 1952 সালের 7 জুন নেপালের বিরাট নগরে জন্মগ্রহণ করেন সুশীলা। তিনি 1975 সালে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1978 সালে সুশীলা কার্কি নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি নেন। 1979 সালে বিরাট নগরে আইনজীবী হিসেবে তার পেশা জীবনের শুরু হয়। এরপর পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে 2009 সালে দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি হন। 2016 সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন কার্কি। কার্কিले अदालतप्रतिको जनविश्वास बढाउने र संवैधानिक सीमा। নেপালের সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্ব পালনের সময় কার্কি বেশ কিছু ঐতিহাসিক রায় দেন, যা তাকে সংস্কারপন্থী হিসেবে পরিচিত করে তোলে। দুর্নীতির দায়ে দেশের ক্ষমতাসীন সরকারের মন্ত্রী জয়া প্রকাশ গুপ্তকে দোষী সাব্যস্ত করেন তিনি। নেপালের ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতাসীন কোনো মন্ত্রীকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠানোর ঘটনা ছিল এটি। নেপালের প্রবীণ আইন বিশেষজ্ঞ কার্কি দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের জন্য জনপ্রিয়। তার এই জনপ্রিয়তার কারণেই জেনজি আন্দোলনকারীরা সুন্দর দুর্নীতিমুক্ত নেপাল গড়তে তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। জেনজিको भावनामाथि खेल्न पाइदैन भन्ने हाम्रो धारणा हो र आज सुशीला कार्की भन्दा अब्बल क्यान्डिडेटहरु हुँदै। শারমিন শ্রাবণী, 71। শনিবার ভারতের মণিপুর রাজ্য সফরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরের আয়োজনকে ঘিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের 2 দিন পর সেখানে পা রাখলেন মোদী। রাজধানী ইম্ফল এবং চূড়াচাঁদপুর যাবেন মোদী। সেখানে আলাদা আলাদা সমাবেশে যোগ দেবেন। প্রথমেই তিনি চূড়াচাঁদপুর যাবেন এবং সেখানে সাম্প্রতিক সংঘাতে বাস্তুচ্যুতদের সঙ্গে কথা বলবেন। তার আগে কিছু উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী। পরে চূড়াচাঁদপুর থেকে ইম্ফলে যাবেন তিনি। সেখানেও বাস্তুচ্যুতদের সঙ্গে কথা বলবেন এবং উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর আগে তার এই সফরকে কেন্দ্র করে এলাকার 5 কিলোমিটার সড়ক সাজসজ্জা করা হয়, কিন্তু বৃহস্পতিবার রাতের দিকে স্থানীয় লোকজনের একটি দল এই সাজসজ্জা ভাঙতে শুরু করে। এরপরই পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
ভারতের কর্ণাটকে গণেশ বিসর্জনে ট্রাকের ধাক্কায় 8 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 20 জন। শুক্রবার কর্ণাটকের হাসান বিভাগে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অনেকে গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। হাসান বিভাগের মোসাহেল সাহাল্লি গ্রামের বাসিন্দারা 4 লেনের মহাসড়কে এক পাশে দল বেঁধে গণেশ বিসর্জনের জন্য যাচ্ছিলেন। ওই সময় পুলিশ এক পাশের রাস্তা আটকে আরেক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখছিল। এর মধ্যে রাত 8:30টার দিকে একটি দ্রুতগতির ট্রাক সড়ক বিভাজনের উপর দিয়ে এসে গ্রামবাসীর অনেককে ধাক্কা দেয়। নিহতদের মধ্যে 5 জন স্থানীয় একটি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। এই ঘটনায় ভুবনেশ নামে এক ট্রাক চালককে আটক করা হয়েছে। বিদেশি চলচ্চিত্র ও নাটক দেখা বা কারোর সঙ্গে তা শেয়ার করার অপরাধেও মৃত্যুদণ্ড কার্যকর করছে উত্তর কোরিয়া। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় তাদের অনুসন্ধানে দেখতে পেয়েছে গত 1 দশকে উত্তর কোরিয়া তাদের দেশের নাগরিকদের জীবনের সবকিছুর উপরই কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে। আধুনিক প্রযুক্তির বদৌলতে উত্তর কোরিয়ার নজরদারিও ব্যাপক মাত্রায় বেড়েছে। গত 10 বছরে উত্তর কোরিয়া ছেড়ে পালিয়ে যাওয়া 300 জনের বেশি মানুষের সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘ। তাদের কাছ থেকে জানা গেছে যে উত্তর কোরিয়ায় এখন প্রায়ই মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে। 2015 সাল থেকে অন্তত 6টি নতুন আইন চালু হয়েছে দেশটিতে। এই আইনের বলেই সাজা কার্যকর করা হচ্ছে। মানুষকে তথ্য জানতে দেওয়া থেকে বিরত রাখতেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের এমন পদক্ষেপ। আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর উত্তর পশ্চিমাঞ্চলে 2টি আলাদা নৌকাডুবির ঘটনায় কমপক্ষে 193 জন মারা গেছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। কঙ্গোর কর্তৃপক্ষ এবং রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত বুধবার ও বৃহস্পতিবার কঙ্গোর ইকুয়েটর প্রদেশে প্রায় 150 কিলোমিটার দূরত্বের ব্যবধানে এই দুর্ঘটনা ঘটে। কঙ্গোর মানবিক বিষয়ক মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লুকোলেলা অঞ্চলের কঙ্গো নদীর তীরে প্রায় 500 জন যাত্রী বহনকারী একটি নৌকায় আগুন লাগে। পরে সেটি উল্টে গেলে 107 জন মারা যান। ডুবে যাওয়া নৌকাটি থেকে 209 জনকে জীবিত উদ্ধার করা হয়। কঙ্গোর সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুর্ঘটনায় 146 জন নিখোঁজ রয়েছেন। এর আগের দিন বুধবার বাসাসকুসু অঞ্চলে আরেকটি ঘটনায় মোটরচালিত নৌকা ডুবে যায়। এতে অন্তত 86 জন মারা যান, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিকাংশ সদস্য দেশ। তবে বরাবরের মতো এটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল প্রশাসন। এর মধ্যে ইসরায়েলের হামলায় গাজা উপত্যকার 10% মানুষ আহত বা নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন সাবেক সেনাপ্রধান হারজি হালেভি। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় শুক্রবার একই পরিবারের 14 জন সহ নিহত হয়েছে অন্তত 65 জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে 48 জনই গাজা সিটির বাসিন্দা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। শুক্রবার রাতভর হামলার পর শনিবারও গাজা সিটিতে বিমান হামলায় বড় বড় কয়েকটি দালান মুহূর্তেই গুড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা। এর আগে আল তাওয়াম এলাকার এক পরিবারের 14 সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা সিটিতে গত 1 সপ্তাহে অন্তত 500টি জায়গায় হামলা চালিয়েছে আইডিএফ। এসব হামলার কারণে সম্প্রতি বাস্তুচ্যুত হয়েছে 13 লাখের বেশি ফিলিস্তিনি। এরই মধ্যে ইসরায়েলের হামলায় গাজার 10% মানুষ আহত বা নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান হারজি হালেভি, যা গাজার মোট সংখ্যার 2 লাখের বেশি। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। 2023 সালের অক্টোবরে গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর চলতি বছরের মার্চ পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন হালেভি। আমার পুরো জীবনটা কেটেছে এই বাড়িতে। এই বাড়ি ছিল আমার আর আমার সন্তানদের নিরাপদ জায়গা, কিন্তু মুহূর্তেই সব শেষ। আশ্রয় নেয়ার মতো কোনো জায়গা পাচ্ছি না। চারদিকে শুধু হামলা আর মৃত্যু। হুট করে তারা এসে বলল বোমা ফেলবে, আর কিছু বোঝার আগেই বোমা মারলো। তারা আমাদের বিভ্রান্ত করছে, বিচ্ছিন্ন করছে। আমরা যারা রাস্তায় রাস্তায় ঘুরছি, তারা আসলে যাবোটা কই? আমরা ক্লান্ত হয়ে পড়েছি। এদিকে ফিলিস্তিন সংকটে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের একটি ঘোষণাপত্র অনুমোদনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছে জাতিসংঘ সদস্যরা। এদিকে ফিলিস্তিন সংকটে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের একটি ঘোষণাপত্র অনুমোদনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছে জাতিসংঘের সদস্যরা। শুক্রবার সাধারণ পরিষদে এ বিষয়ে ভোটাভুটি হয়। ফ্রান্স ও সৌদি আরবের উত্থাপন করা এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের 142টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র সহ 10টি দেশ। ভোটদানে বিরত ছিল 12টি দেশ। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই ভোট গ্রহণ প্রক্রিয়াকে বিভ্রান্তিকর ও অপ্রাসঙ্গিক প্রদর্শনীমূলক পদক্ষেপ বলে সমালোচনা করেছে। সৃষ্টি ঘটক, 71।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একসঙ্গে ডিনার করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। স্থানীয় সময় শুক্রবার রাতে নিউ ইয়র্ক সিটিতে একসাথে রাতের খাবার খান তারা। এই সময় ট্রাম্প ও থানির সঙ্গে যোগ দেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। ডিনারের বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি হোয়াইট হাউস। তবে রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলার পর যুক্তরাষ্ট্রে যান কাতারের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তিনি এই হামলা নিয়ে আলোচনা করবেন বলেই ইঙ্গিত দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক কর্মী ও প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে হত্যায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করা হয়েছে। স্থানীয় সময়ে শুক্রবার 22 বছর বয়সী টাইলার রবিনসনকে আটকের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ইউটা অঙ্গরাজ্যের গভর্নর স্পেন্সার কক্স জানিয়েছেন টাইলার রবিনসনকে তার বাবা ও এক বন্ধুর সহায়তায় বৃহস্পতিবার রাতে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। রবিনসনকে ওয়াশিংটন কাউন্টি থেকে আটক করা হয়, সেখানে তিনি পরিবারের সঙ্গে থাকতেন। যুক্তরাষ্ট্রে মাত্র 1 বছরে 5টি রাজনৈতিক হত্যাকাণ্ড এবং খুনের চেষ্টা দেশ জুড়ে আতঙ্ক বাড়িয়েছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী থেকে শুরু করে অঙ্গরাজ্যের স্পিকার, রাজনীতিক ও প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করে একের পর এক সহিংস হামলার ঘটনা ঘটেছে দেশটিতে। বিশেষজ্ঞদের আশঙ্কা রাজনৈতিক সহিংসতার নতুন অধ্যায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিস্তারিত রিপোর্টে। গত বছরের 13ই জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনী সমাবেশে প্রাণঘাতী হামলা শিকার হন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হামলাকারী একাধিক গুলি ছোড়ে। ট্রাম্পের কান ছুঁয়ে যায় সেই গুলি। নিহত হন এক সমর্থক, আহত হন অনেকেই। পাল্টা গুলিতে নিহত হন অস্ত্রধারীও। এর মাত্র 2 মাস পর সেপ্টেম্বরে ফ্লোরিডায় গলফ ক্লাবের বাইরে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয় রায়ান ওয়েসলি রাউথকে। 58 বছর বয়সী এই অভিযুক্তকে গলফ কোর্সের ঝোপের আড়ালে রাইফেল সহ অবস্থান করতে দেখে সিক্রেট সার্ভিসের সদস্যরা আটক করেন। তার অস্ত্রের সিরিয়াল নাম্বার মুছে ফেলা ছিল এবং পরে ট্রাম্পকে হত্যা চেষ্টা করে ব্যর্থ হওয়া নিয়ে একটি নোটও উদ্ধার করা হয়। এরপর 18ই ডিসেম্বর হত্যা চেষ্টার শিকার হন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি নিক ফুয়েন্টেস। ইলিনয়ের বেরউইনে সরাসরি সম্প্রচারের সময় তার বাড়িতে হামলা চালায় এক অস্ত্রধারী। পুলিশের ধাওয়ায় সেই হামলাকারীও নিহত হন। চলতি বছরের 14 জুন মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতা ও স্পিকার মেলিসা হটম্যান এবং তার স্বামী নিজ বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একই রাতে রাজ্যের সেনেটর জন হফম্যান ও তার স্ত্রীও হামলার শিকার হয়ে আহত হন। অভিযুক্ত ভ্যান্স লুথার বোল্টারকে 2 দিনের অভিযানের পর গ্রেপ্তার করা হয়। সবশেষ 10ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে আততায়ীর গুলিতে নিহত হন ডোনাল্ড ট্রাম্পের সহযোগী, প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক নেতা চার্লি কার্ক। বিশ্লেষকরা মনে করছেন চার্লি কার্কের হত্যাকাণ্ড মার্কিন রাজনৈতিক সহিংসতার নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। আফসানা শাওন, 71। ইউরোপের পূর্ব প্রান্তের প্রতিরক্ষা শক্তিশালী করতে নতুন অভিযান শুরু করেছে নেটো। রাশিয়ার একটি ড্রোন সম্প্রতি পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করার 2 দিন পর শুক্রবার এই তথ্য জানান নেটো মহাসচিব মার্ক রুটে। রুটে বলেন, ইন্টার্ন সেন্ট্রি নামের এই অভিযানে ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি এবং আরও কয়েকটি দেশের অংশগ্রহণ থাকবে। অভিযানটি আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে। এ সময় নেটো সর্বোচ্চ সামরিক কমান্ডার মার্কিন জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ জানান, এই অভিযানে থাকবে নমনীয় ও দ্রুত প্রতিক্রিয়া কৌশল, সমন্বিত আকাশ ও স্থল প্রতিরক্ষা ব্যবস্থা এবং নেটো সদস্যদের মধ্যে বাড়তি গোয়েন্দা তথ্য আদান প্রদান। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।